ডিজিকে প্রথমেই গুলি করে। দুইটা গুলি বুকে লাগার সাথে সাথেই ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। ওই গুলাগুলিতে সব মারা গেছে এবং তাদের মুখে চিল্লানি, কার চিল্লানি আমি ঠিক বুঝতে পারছিলাম। সবাই বললে মরে গেলাম গো, বাঁচাও গো। ও ঢুকেই বলে শালা তো মরে নাই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরলো। কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। ও আমাকে তো মেরেই ফেলবে, তো অন্তত একটাকে নিয়ে মরি। তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরের ওকে চেপে ধরলাম, যে ওকে চেপেই মেরে ফেলবো। একদম আমি যেখানে দাঁড়াইছি তার নিচেই পড়ে আছে। ওখানে এরশাদ স্যারের ডেড বডি ছিল, মুশিরের ডেড বডি ছিল, আরো আমি যাদের চিনি সব ওখানে পড়ে রয়েছে। আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়া এসো যে এই শালা এখনো মরে নাই কেন। সবারই একই প্রশ্ন, এ এখনো মরে নাই কেন। শালা অনেক পাদেরও চড়ছে, শালাকে লাত্তাই নিয়ে যা। আমি বেঁচে যাওয়ার মধ্যে অনেকে বেঁচে গেছেন, তার মধ্যে আমি একজন। কিন্তু আমার পরবর্তীতে আমার যে অবস্থা করা হয়েছে সরকার কর্তৃক, তাতে মনে হতো ওই সময় আমি যদি 58 জনের মধ্যে একজন হতাম ওটাই ভালো ছিল। কারণ যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ চলে গেছেন, কিন্তু আমরা যে বেঁচে ছিলাম। এবং 1 মার্চ সেনাকুঞ্জে আমি ওখানে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিয়েছিলাম, যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। ওই সময় আপনারা হয়তো জানেন না, আমার বক্তব্যটি ওই সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটা সারা পৃথিবীতেই প্রচার করা হয়েছিল। এবং সেই কারণে আমি একদিকে ওখানে বেঁচে যাওয়ার অপরাধী, আরেক দিক থেকে আমি ওই দিনকে কথা বলার জন্য আমাকে বিভিন্নভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তখন আমার প্রায় মনে হতো আমার মরে যাওয়াই ভালো ছিল। যা হোক, ওই দিনের ঘটনা যদি আমি সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা এটা। এরশাদ স্যারের কাছে বোধহয় 2টা মোবাইল ছিল। একটা মোবাইল বোধহয় স্যার জমা দিয়েছিলেন, আর একটা মোবাইল বোধহয় উনি জমা দেন নাই। ওইখানে ওই সময় এরশাদ স্যার কারোর সাথে বোধহয় ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময়। ওইটা কিন্তু আবার ওই বিডিআর দূর থেকে দেখে ফেলে, দিয়ে স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করে ওই মোবাইলটা কেড়ে নেয়। নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ের দিকে, ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই, কিন্তু কেউ গুলি করে নাই। এখন আমরা যখন বাইরে বেরোলাম, বাইরেরটা হচ্ছে এরকম একটা গ্লাস বের হওয়ার পর একটু বারান্দার পরে নিচে নামতে হয়। তো ডিজি জাস্ট ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন, আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল। ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্চ ছিল উঁচু করা, ওখান থেকে 4 জন সৈনিক, এরা কারা আমি এখন পর্যন্ত জানি না, বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি। আমি কিন্তু নাম সই করিনি, কারণ ওই 4 জনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না, কারণ তাদের হেলমেট পরা পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। দুইটা গুলি বুকে লাগার সাথে সাথেই ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরও 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। এই সময় ওই অফিসার যেদিকে ছিল ওই আমরা যে 12-14 জন অফিসার ছিলাম, সবাই যে আমরা পার্সে চলে গেছে। ওই সময় একটা বুলেট, এটা কি সরাসরি আমার গায়ে লেগেছে কিনা আমি বলতে পারবো না, বা রিকোশেট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না। আমার এখানে প্রচণ্ড জোরে লাগলো। লাগার পরে আমি হাত দিয়ে দেখলাম যে রক্ত বেরোচ্ছে। ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে। আমি হাত দিয়ে দেখলাম যে না, এটা ভেতরে ঢোকে নাই, এটা পাশ দিয়ে বেরোয় গেছে। ওই সব চিন্তা বাদ দিয়ে আমিও ওই সব অফিসারই তখন শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি, সামনে তাকালে দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা, মানে প্রথমে হাত ধোয়ার জায়গা, তারপরে ইউরিনাল পরে টয়লেট।
তো আমি ওই ক্রলিং করে বেসিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনাল আছে, ইউরিনালের পাশে যে ওই ইউরিনের পাশে এরকম লম্বা লম্বা ওয়াল ছিল, ওই বুক লেভেলের, আপনারা জানেন তো যে ইউরিনাল নর্মালের মধ্যে থাকে, ওইটার পাশে যে আমি শেল্টার নিলাম। বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে নাই, ওখানে তো আমরা অনেকে ছিলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লি ফায়ারিং, মানে অসম্ভব শব্দ। এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার, আমরা সবাই ছিলাম সাথে, সবাই বোঝে ওই সময় ওই গুলাগুলিতে সব মারা গেছে, এবং তাদের মুখে চিল্লানি, কার চিল্লানি আমি ঠিক বুঝতে পারছিলাম। সবাই বললে মরে গেলাম গো, বাঁচাও গো, অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। কেন, ওয়াল তো একটা 5 ইঞ্চির একটা ওয়াল মাত্র, আমি 5 ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি। বসে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি হলো ওই টয়লেটের ভিতর ঢুকে যাই। তো টয়লেটের ভিতর ঢুকে আমি কমোটের পাশে বসলাম, দরজাটা ভুলবশত আমি লাগিয়ে দিয়েছিলাম। আমি যত চেষ্টা করতেছি, ওয়াল তো আর সরানো যায় না, বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি, যেন গুলিটা আমার গায়ে না লাগে। এরপরে শেষের গুলিটা বোধহয় 7 রাউন্ড করেছিল, ওই দরজাটা আমার কাছে এখনো আছে। ওই শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানে যে লাগলো, এবং পানি ফুটো হয়ে খুব জোরসে পানিটা বেরোয় আসলো। তো ওইটা এসে সরাসরি আমার গায়ে লাগছে। তো আমি ভাবছি বোধহয় গুলি লাগছে, পরে দেখলাম যে না, গুলি না, এটা হচ্ছে পানি ছেটে আসছে। এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে দেখতো মরে গেছে কিনা। ওই বেটা কিন্তু আবার উঠছে সৈনিকটা। উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি। ও কেন বলছে আমি এখনো জানি না, তার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই। সে বললো মরে গেছে। ও যেই বলছে মরে গেছে, আর এই যে সৈনিকরা এখানে ছিল, ওই প্লাস্টিকের দরজায় এক লাথি মারছে, দরজাটা জাস্ট ভেঙে ওই সামনে যেয়ে পড়লো। পড়ার সাথে সাথেই হলো ও ঢুকেই বলে শালা তো মরে নাই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরলো। কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। ট্রিগার আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরা, ব্যারেল ধরে সে কেন ট্রিগার টেপে নাই আমি কিন্তু আজ পর্যন্ত এটা বের করতে পারি নাই। আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নাই, আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে আস্তে করে উপরে তুলে আমি উঠে, ওইটা ছোটোখাটো ছিল, ওকে আমি এমনভাবে জাপটে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম। তো বের করে আমি ভাবলাম যে আমাকে তো মেরেই ফেলবে, তো অন্তত একটাকে নিয়ে মরি। তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরের ওকে চেপে ধরলাম, যে ওকে চেপেই মেরে ফেলবো। এর মধ্যে ওর শ্বাসকষ্ট হচ্ছিল সৈনিকটার, যেহেতু আমি আমার সব শক্তি দিয়ে ওকে ধরছি। ও তখন বললো যে আমাকে ছেড়ে দেন, আপনাকে মারবো না। এই প্রথম বললো যে আপনাকে মারবো না, আপনি আমাকে ছেড়ে দেন। আমি কিন্তু ওর কথা শুনতেছি না, আমি যত পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছি যেন মারা যায়। কিন্তু ওর পিছনে আরো 2 জন সৈনিক ছিল, ওরা তখন বললো যে এই ছেড়ে দেন, নাহলে তোকে গুলি করতেছে। তো আমি দেখলাম যে ওর তো ইচ্ছা করলে 2 পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাব। তো তখন আই লুজেন মাই হ্যান্ড, আমি হাতটা ছেড়ে দিলাম। তখন ওই যাকে ধরেছিলাম সে আমাকে বলল যে স্যার আপনাকে মারবো না, আপনাকে কোটাঘাটে নিয়ে যাব, বেরোয় আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়েই টয়লেট থেকে বের করলো। বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম, কারণ আমি জানতাম যে ডিজিকে ওই জায়গায় ডিজির লাশটা পড়েছিল, যখন ওনাকে মারে ওখানে পড়েছিল। আমি তাকায় দেখলাম ডিজির ডেড বডি ওখানেই পড়ে আছে। বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে একদম, আমি যেখানে দাঁড়ায় আছি তার নিচেই পড়ে আছে। ওখানে এরশাদ স্যারের ডেড বডি ছিল, মুশিউরের ডেড বডি ছিল, আরও আমি যাদের ছিলি সব ওখানে পড়ে রয়েছে। তখন ওই ভেতরে যারা সৈনিক ছিল ওরা চিল্লাই উঠলো যে এই এখনো মরে নাই কেন, এইখানে মার।
যে যেমন পারলো এসে মারার চেষ্টা করলো, কিন্তু ওরা বারবার বলতেছিল একে মারবো না, একে কোটাঘাটে নিয়ে যাব। কেন বলতেছিল আমি কিছুই জানি না। তখন আমাকে পিছন এদিক দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল। তো স্টেজের দিকে যে দেখলাম দূরে দূরে অনেক ডেড বডি পড়ে আছে, সবগুলো মুখ থুপড়ে পড়ে আছে বলে আমি চিনতে পারলাম না এরা কারা। তো অবশ্যই ওগুলো অফিসারদেরই ডেড বডি হবে, বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারি নাই। তো আমাকে বললো যে এই নিচে তাকাবি না, উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক। ওইখানে আরেকটা টয়লেট ছিল, ওই টয়লেটের মধ্যে ঢুকে আমাকে বললো ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিল না, বললাম যে পালাই গেছে, ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললো তুই এদিক দিয়ে বেরো। তো আমি প্রথমে বেরোলাম, আবার আমার সাথে সাথে ওরাও বের হলো। বেরোয়েই দেখলাম যে ওই মাঠটা, যে মাঠে ওরা গুলি করতেছিল ওই গুলির সাথেই মাঠটা একদম, ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কোটাঘাটে নিয়ে যাবে। তো ওই কোটাঘাটের রোড তো আমি তো চিনি, তো আমাকে ওইভাবে নিয়ে যাচ্ছিল। ওই কিছু দূর যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো, আটকায় বললো যে এই কে কোথায় নিয়ে যাচ্ছ, এটা কে, এখনো মরে নাই কেন, এই কেন বেঁচে আছে কে? বলে এটা অফিসার, এখনো মরে নাই, কেন মরেনি জানি না, বাট একে একে নিয়ে যাচ্ছি হলো ইয়েতে নিয়ে যাচ্ছি, কোটাঘাটে নিয়ে যাচ্ছি। বলে না রাখ, একেই মারবো এখানে। এই বলেছে আমার দিকে আগে এসে অস্ত্র আবার বুকের মধ্যে ধরলো, ধরে কিছুক্ষণ বললে এই কলেমা পড়, তোর এখন মারবো। আমি তো দৌড় পড়তেছি। আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও। বললো স্যার এটা সম্ভব না, গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে। পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ওদেরকে বলে যা তোরা যা, আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকালো। ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়নের হলো সিওর অফিস। ওর ভিতরে ঢুকায় বললো চলেন আপনাকে স্যার উপরে নিয়ে যায়। তো উপরে যখন ওখানে কিন্তু ডিএডি তৈরিদের অফিস ছিল নিচতলায়, ডান দিকে যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই বোধহয় ডেড বডি সবখান থেকে নামিয়েছে, সব ব্লাডগুলো তখনও শুকায় নাই, কাঁচা ব্লাড। ওই যে লাশ টানলে আপনার ব্লাডগুলো সিঁড়িতে দাগ থাকে না, ওই ব্লাডগুলো তখনও কাঁচা আছে। তো আমি আর উপরে ওঠার সাহস করতেছি না, কারণ আমার কাছে তখন মনে হলো বোধহয় উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয়, এর আগের ডেড বডিগুলো বের করে ফেলছে, এখন বোধহয় আমাকে মারবে। তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না। তো ও আমাকে বললো যে স্যার উঠতেছেন না কেন, উঠে আসেন। তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম। তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়নের সিওর অফিস থেকেই ডেড বডিগুলো বের হয়েছে, একদম ওই ব্লাডের দাগগুলো সব আছে। তার মানে ওখানেই কোনো অফিসার ছিল, তাকে মারছে, মেরে আমাকে উপরে চারতলায় নিয়ে গেল। ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি, ওখানে পর যে দেখলাম অনেক স্টোর, ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলছিল আপনি ছাদে চলে যান। তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল, বলুন আমি ছাদে যাবো না। তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল, টয়লেটে প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল, বেসিনের পরেই টয়লেট। বললো ও কিন্তু ওই টয়লেটে ঢোকে নাই, তার আগেই বলল যে আপনি ভেতরে ঢোকেন। তারপরে হচ্ছে হলো ও চলে গেল। তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন, আমার কাছে তো মোবাইল নাই। তখন বললো যে তাহলে আমি যাই স্যার, বেঁচে থাকতে দেখা হবে। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? ও র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু বললো না, শুধু বললো যে নজরুল। যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব সৈনিক ভরা, আর একটা পিক আপ দাঁড়ানো আছে। আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ায় এসে যে এই শালা এখনো মরে নাই কেন। সবারই একই প্রশ্ন, এ এখনো মরে নাই কেন। তো যাক, এর মধ্যে আমি একদম নিথর হয়ে আছি, আমি আর কিছু বলছিও না, কথা কোনো কিছু বলছি না। সব বলার পরে আমি যখন হঠাৎ পিক আপের দিকে তাকাই দেখি আমার যে, আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম, আমার যে ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা। তো আমি ওর দিকে এমনভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে, এবং কিচ্ছু বলছে না কিন্তু, যে আমার স্যারকে
মানিস না বা কিছু কিচ্ছু বলছে। যাক, এটা বোধ হয় আল্লাহরই রহমত। হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বললো যে এই স্যার কেউ তোরা মারবি না, কিন্তু সে গাড়ি থেকে নামলো না, গাড়ি থেকেই বলতেছিল। এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল, কোটাগারে নিয়ে চল। কিছুদূর নিয়ে যাচ্ছে, ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমি তো যাচ্ছি, তোমাদের ধাক্কা মারতে হবে না, আমি যাচ্ছি। আবার কে যেন বললে স্যার গাড়িতে তোল, বলে আবার ঘোরালো, আবার গাড়ির কাছে বলে শালা অনেক পাজারও চড়ছে, শালাকে লাটটাই নিয়ে যা। আবার আমাকে ঠেলে ওটার দিকে নিয়ে যাওয়া শুরু করলো। এই কিছু দূর যাওয়ার পরে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের সামনে একটা ঢুকার জায়গা আছে, ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো। আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই, একে এখানেই মারবো। এখন যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না, একে কোয়াটাগারে নিয়ে যেতে বলছে। কে বলছে? ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না, কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই। এর পরবর্তীতে আমি ওদেরকে বললাম যে তোমরা বললা কোয়াটাগারে নিয়ে যাবে, এখন তো এরা বলতেছে মেরে ফেলবে। বলে স্যার কি করবো, এটা তো কথা শুনছে না। কাঁঠাল বাগানের ভেতর দিয়ে ওই কোয়াটাগারে যাওয়ার শর্টকাট রাস্তা ছিল, ওখান দিয়ে আমার নিয়ে যেতে। এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টলে নিচে পড়ে গেলাম। কোটাঘাটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল, ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোয়াটারগার্ডে ঢোকালো। ওই কোয়াটারগার্ডের যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি টাবি, ওই এলাই ভাবি ছিল, আরও অনেকেই। এটার পরে আমি ওই কোনায় ভাবিরা তাড়াতাড়ি আমাকে কোনায় বসায়, ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন। আমি তখন খুব ঘামতেছিলাম। কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল। আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করতেছিল যে আমার আব্বার কি হয়েছে, আমি কিন্তু বলতে পারি নাই তাদেরকে যে তোমার আব্বার আমি ডেড বডি দেখেছি, আমি কিছুই বলি নাই। অনেকে আমার উপর রাগ করবে সে আঙ্কেলরা, যে আঙ্কেল জানে কিন্তু আঙ্কেল বলে নাই। আমি কি করে বলবো বল যে ওর আব্বার আমি ডেড বডি দেখেছি? আমি বলি নাই ওই সময় কোটাগারের মধ্যে। যাই হোক, এইভাবে করে শেষের মধ্যে আরও অনেক ঘটনা আছে। করার পরে শেষে বিকালে 4টা সাড়ে 4টার দিকে ওই এর মধ্যে আমি এলাইভাবে সব আরও অনেককে যারা ভাবছিল বলছে যে আমার পরিবার কোথায়, আমার পরিবারকে কিন্তু আমি ওখানে খুঁজে পাই নাই। তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা কিছু একটা হয়েছে। তা আমি কিন্তু আমার ওই কোটাগাড়িতে সব ফ্যামিলি ছিল, আমি আমার পরিবারে কাউকে পাই নাই। তারপরে যা হোক আমরা পরে বিকালে দিকে বেরোলাম। বেরোনোর পরে আমাকে সরাসরি মিরপুরে নিয়ে গেল। তারপরে আজ অনেক ঘটনা আছে। এইটা হচ্ছে মোটামুটি ওই দিনের 25 তারিখের আমি সংক্ষেপে বললাম। এর মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো আমি বাদ দিয়ে বলছি, যাতে